অনুভবের পাতায় আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই সত্যি গল্পটা আমাকে পাঠিয়েছে আমারই এক সাবস্ক্রাইবার। গল্পটা পাঠানোর সময় সেই বন্ধুটি আমাকে তার জীবনের অনেক কথাই শেয়ার করেছে, তবে ও আমাকে নিজেই বলেছিল ওদের আসল নাম আর জায়গাগুলো হাইড রাখতে। তাই সবার প্রাইভেসি বজায় রাখতে আমি গল্পের নামগুলো পাল্টে দিয়েছি। আর হ্যাঁ বনু, তোর আসল নামের বদলে এই গল্পে আমি তোর নাম দিয়েছি হিয়া। তুই কিছু মনে করিস না যেন। তো চলুন আজ হিয়ার জবানিতেই শোনা যাক ওর প্রথম ভালোবাসার সেই সত্যি গল্পটা। দাদা ভাই, জানি না আমি আমার মনের কথাগুলো কতটা গুছিয়ে তোমাকে বলতে পারলাম। কথা বলতে বলতে আমি অনেকবার হয়তো কথার তাল হারিয়ে ফেলেছি, নিজের অজান্তেই কেঁদে ভাসিয়েছি। আমার বলা কথাই বা বোঝানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে দাদা ভাই, তুমি কিন্তু সেটা ক্ষমার চোখে দেখো। চণ্ডীপুরের স্কুলের উঁচু পাঁচিল আর ক্লাসরুমের ঘড়ির কাঁটাটার মাঝেই আমার ছোট্ট পৃথিবীটা আটকে ছিল। আমি হিয়া, ক্লাস 7-এর একটা খুব সাধারণ মেয়ে। তখন কি আর জানতাম ক্লাস 12-এর এক বদমেজাজি জেদি ছেলে এসে আমার এই গোছানো পৃথিবীটা একদিন এমন এলোমেলো করে দেবে। বুবাই নামটা শুনলেই তখন বুকের ভিতরে এক অদ্ভুত ঝড় উঠত। ও কিন্তু এমনিতেই রোজ স্কুলে আসার মতন বাধ্য ছেলে ছিল না। ওই যে ক্লাস 12-এর 10,000 টাকার ফর্ম ফিল আপ করতে এসেছিল, আর তাতেই ম্যামেদের কাছে বকুনি আর গার্জেন কলের চক্করে পড়ে বাধ্য হয়ে ওকে টেস্ট পরীক্ষার আগে রোজ স্কুলে আসতে হতো। সাথে থাকতো ওর ছায়া সঙ্গী, ওর বন্ধু পলাশ। পলাশের আবার আমার চেনা দিদি, মানে শ্রুতিদির সাথে আগে থেকেই একটা মিষ্টি রিলেশন ছিল। বুবাইয়ের নাকি পলাশ আর শ্রুতিদিকে একসাথে দেখে একটু হিংসা হতো। ও পলাশকে একদিন বলেছিল, তোর তো দিব্যি প্রেম চলছে আর আমি একা, আমার জন্যও একটা মেয়ে দেখ না। শ্রুতিদি প্রথমে ঘটকালি করে স্কুলের গেটের বাইরের পিয়ারামাকা কাকুর মেয়ের সাথে ওর লাইন করানোর চেষ্টা করেছিল, কিন্তু বুবাইয়ের তো আবার দুদিনের বেশি কাউকে ভালোই লাগতো না। ওর ইগো ছিল আকাশ ছোঁয়া, নিজেকে যেন কি একখানা ভাবতো। বাইরে থেকে এমন একটা ভাব দেখাতো যে প্রেম ভালোবাসা এসব ওর জন্য নয়, কিন্তু ওই আকাশ ছোঁয়া ইগো, ওই ডোন্ট কেয়ার ভাবটাই বোধহয় আমাকে চম্বুকের মতো ওর দিকে টেনেছিল। আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতাম ওকে, অথচ ভিতরে ভিতরে ও আমাকে নোটিস করছে। সেটা প্রথম বুঝতে পারলাম যেদিন ও হঠাৎ করে ওর ইনস্টাগ্রাম আইডিটা আমাকে দিল। সেই রাতের কথা আমার এখনও স্পষ্ট মনে আছে। ঘরের আলো লিভিয়ে লেপের তলায় লুকিয়ে বারবার ওর প্রোফাইল দেখছিলাম। ক্লাস 7-এর একটা মেয়ের কাছে ইনস্টাগ্রামে একটা অচেনা রাফ অ্যান্ড টাফ ছেলের প্রথম মেসেজ করার সাহস জোগাড় করা কতটা কঠিন সেটা শুধু আমিই জানি। বুকের ভেতর তখন যেন হাতুড়ি পিটছে। কাঁপা কাঁপা হাতে টাইপ করলাম প্রথম মেসেজটা। ভেবেছিলাম ও হয়তো যথারীতি ইগো দেখিয়ে রিপ্লাই দেবে না, কিন্তু ও দিল। আর সেখান থেকেই শুরু হলো আমাদের রাত জাগা। আমি মেসেজ করলাম, কাল স্কুলে আসবে তো? হ্যাঁ আসবো, কেন আসবো না। ওর এই ছোট্ট রিপ্লাইটা দেখার পর সারা রাত আমার ঘুম আসেনি। পরের দিন সকালে আমার যে কি উত্তেজনা, কিন্তু নিয়তির কি পরিহাস। বেশি তাড়াহুড়ো করতে গিয়ে আমি প্রতিদিনই স্কুলে লেট করে ঢুকতাম। বুবাই আর আমার দেখা হওয়ার একটাই সুযোগ ছিল, দুপুরবেলা টিফিনের ওই ফাঁকা সময়টা। চণ্ডীপুর হাই স্কুলের করিডোর আর 3 নম্বর রোডের ওই দিকটাই আমাদের রোজ দেখা হতো। একটু লাজুক হাসি, 2-4টে কথা, এভাবেই দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল। তারপর এলো স্কুলের বার্ষিক খেলার সেই শীতকালের দিনগুলো। চারিদিকে হইচই, মাইকে স্পোর্টিংয়ের অ্যানাউন্সমেন্ট চলছে। মাঠে প্রচুর ভিড়, সবাই খেলা দেখতে ব্যস্ত। সেই ভিড়ের মাঝে বুবাই হঠাৎ আমার কাছে এসে ফিসফিস করে বলল, স্কুলে তো এখন ক্লাস হচ্ছে না, চলো না আমরা ওই দিক থেকে ঘুরে আসি। স্কুলের ঠিক পাশেই একটা শান্ত পার্ক ছিল। আমি, বুবাই, পলাশ আর শ্রুতিদি 4 জন মিলে গেলাম সেখানে। শীতের দুপুরে হালকা রোদ এসে পড়ছে গাছের পাতা চুইয়ে। গল্প করতে করতে হঠাৎ বুবাই আমার চোখের দিকে তাকালো। ওর চাউনিটা কেমন যেন অন্যরকম লাগছিল সেদিন। ও নিচু গলায় বলল, আমার না তোমাকে খুব কিস করতে ইচ্ছা করছে, কিস করব? আমি থমকে গিয়েছিলাম। ক্লাস 7-এর একটা মেয়ের কাছে এটা পাহাড় সমান একটা ধাক্কা। আমি ভয় পেয়ে 2 পা পিছিয়ে গিয়েছিলাম। মাথা নেড়ে সরাসরি না বলে দিয়েছিলাম, কিন্তু তখন পলাশ আর শ্রুতিদি আমাকে ঘিরে ধরল। ওরা বোঝাতে শুরু করলো, আরে পাগলি, ও তো তোর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডকে কিস করবি না তো কাকে করবি, এতে এত ভয় পাওয়ার কি আছে? ওদের কথায় আর বুবাইয়ের চোখের নেশায় আমি কেমন যেন ঘোরের মধ্যে চলে গেছিলাম।
পার্কের ওই নির্জন কোণে শীতের বিকেলে আমার প্রথম কিস। আমার মনে হচ্ছিল আমি বোধহয় পৃথিবীর সবচেয়ে দামি ভালোবাসা পেয়ে গেছি। আমার পুরো শরীর কাঁপছিল, কিন্তু বুবাই ছিল অদ্ভুত শান্ত। আমি তখন বুঝিনি বুবাইয়ের কাছে এটা কোনো পবিত্র আবেগ ছিল না। এরপর থেকে ও প্রতিদিনই স্কুলে আসতো। সেটা আমার প্রতি ভালোবাসার টানে নয়, আসতো শুধু কিস পাওয়ার লোভে। আর আমি বোকা মেয়ে, ওর ওই মোহটাকেই জীবনের প্রথম প্রেম ভেবে উজাড় করে দিয়েছিলাম। পার্কের ওই শীতের বিকেলের পর থেকে আমার পৃথিবীটা যেন বুবাইয়ের নামের চারপাশে ঘুরতে শুরু করলো। ক্লাস 7-এর বইয়ের পাতাগুলো তখন আমার কাছে বড্ড পানসে লাগতো। সন্ধ্যা নামলেই টেবিলে বই খোলা থাকতো ঠিকই, কিন্তু আমার মন পড়ে থাকতো ফোনের স্ক্রিনে। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ার পর শুরু হতো আমার আসল দিন। লেপের তলায় লুকিয়ে ফোনের ব্রাইটনেস একদম কমিয়ে ওর সাথে মেসেজে কথা বলা। আমার আঙুলটা কিবোর্ডে ছুটতো, আর বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুত একটা আনন্দে কাঁপতো। আমাদের দিন আর রাত যেন এক হয়ে গেছিল। পড়াশোনা তো লাটে উঠেছিল দুজনেরই। সারা রাত জেগে শুধু মেসেজে কথা বলা, আর দিনের বেলা স্কুলে গিয়ে চুরি করে দেখা করা, এটাই হয়ে দাঁড়িয়েছিল আমাদের বেঁচে থাকার একমাত্র রহস্য। আমি তখন ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে বুবাই স্কুলে আসতো শুধু আমাকে ছোঁয়ার বাহানায়, একটু আদর পাওয়ার লোভে। ওর ওই স্বার্থপরের মতন কাছে আসাটাকেই আমি আমার জীবনের সবথেকে পবিত্র প্রেম বলে ভুল করেছিলাম। দেখতে দেখতে বুবাইয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এলো। পরীক্ষার ভালো পরিস্থিতির জন্য বুবাই চণ্ডীপুর ছেড়ে ওর দাদার কাছে চলে গেল। যেদিন ও গেল আমার খুব মন খারাপ হয়েছিল। আমি ভেবেছিলাম সামনে জীবনের এত বড় একটা পরীক্ষা, এবার নিশ্চয়ই বুবাই দিনরাত এক করে পড়াশোনা করবে, আমার সাথে হয়তো আর সেভাবে কথাই বলবে না। মনের ভিতর একটা অদ্ভুত শূন্যতা আর ভয় কাজ করছিল। কিন্তু বাস্তবে হলো ঠিক উল্টো। দাদার বাড়িতে গিয়েও বুবাইয়ের বইয়ের দিকে কোনো মন ছিল না। ও জানতো আমি ওর জন্য অপেক্ষা করে থাকি, আর তাই সারা রাত জেগে ও আমার সাথেই মেসেজে কথা বলতো। একটা ছেলে যার সামনে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, সে নিজের ভবিষ্যৎ ভুলে শুধু আমার সাথে কথা বলার জন্য রাত জাগে। ক্লাস 7-এর একটা মেয়ের কাছে এটা যে কত বড় একটা গর্বের ব্যাপার ছিল তা বলে বোঝাতে পারবো না। আমি বোকার মতন ভাবতাম ছেলেটা আমাকে কতটা ভালোবাসে, আমার জন্য নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ার সব জলাঞ্জলি দিচ্ছে। আমি বুঝতে পারিনি যে ছেলে নিজের ভবিষ্যতের প্রতি এতটা খামখেয়ালি, সে আমার ভালোবাসার ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত রাখবে। যাই হোক, একসময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। বুবাইয়ের চণ্ডীপুর হাই স্কুলের গণ্ডি চিরকালের মতন শেষ হয়ে গেল। ওর তো আর স্কুলে আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু বুবাই আসতো। প্রতিদিন দুপুরে টিফিনের সময় ও ঠিক স্কুলের গেটের আশেপাশেই কোথাও না কোথাও আমার জন্য অপেক্ষা করতো। ক্লাস 7-এর একটা মেয়ে হিসাবে যখন দেখতাম একটা সিনিয়র ছেলে যার স্কুল লাইফ শেষ, সে শুধু আমার সাথে দেখা করার জন্য, একটু কথা বলার জন্য ভর দুপুরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, আমার মনটা যেন অহংকারে আর আনন্দে ভরে উঠত। আমাদের ওই টিফিন বেলাটাই কয়েক মিনিটের দেখা হওয়াটা আমার সারা জীবনের অক্সিজেন ছিল। ওর প্রতি আমার টান এতটাই অন্ধ হয়ে গেছিল যে আমি ঠিক করলাম ওকে কিছু একটা সারপ্রাইজ দেব। কিন্তু আমি তো ক্লাস 7-এর ছাত্রী, আমার কাছে তো আর জমানো প্রচুর টাকা নেই। টিফিনের টাকা বাঁচিয়ে এদিক ওদিক থেকে একটু একটু করে টাকা জমিয়ে একদিন ওর জন্য কিনলাম আমার জীবনের প্রথম কেনা উপহার, একটা দারুণ সুন্দর সাদা গেঞ্জি, যেটার বুকে একটা ইলেকট্রিক কিসের প্রিন্ট করা ছিল। গিফটটা যখন ওর হাতে লুকিয়ে দিয়েছিলাম আমার হাত কাঁপছিল, কিন্তু বুবাই যখন প্রথম ওই গেঞ্জি পরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল আমার চোখ জুড়িয়ে গেছিল। আমি ওর দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না। সাদা রঙে ওকে এতটা সুন্দর লাগতো যে মনে হতো পৃথিবীর সব থেকে সুন্দর ছেলেটাই শুধু আমার। কিন্তু প্রেমের সম্পর্কে তো সবসময় বসন্ত থাকে না, ঝড়ও আসে। এর কিছুদিন পরেই আমাদের মধ্যে খুব বড়সড় একটা ঝামেলা হলো। কারণটা যাই হোক না কেন, বুবাই আমার সাথে কথা বলা একদম বন্ধ করে দিল। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার গলা টিপে ধরে আছে, নিঃশ্বাস নিতে পারছি না। ও ছাড়া আমার তো আর কোনো দুনিয়া ছিল না। বেশ কয়েকদিন কথা বন্ধ থাকার পর আমি আর থাকতে পারি না। আমার বুকের ভেতরটা অভিমানে আর কষ্টে ফেটে যাচ্ছিল। আমি জেদ করেই ওই ঝামেলার মধ্যে একদিন ওর সাথে দেখা করলাম। ভেবেছিলাম অনেক ঝগড়া করব, অনেক অভিমান দেখাবো, কিন্তু ওর সামনে দাঁড়াতেই সব রাগ এক নিমেষেই ধুয়ে মুছে গেল। আমি আমার ব্যাগ থেকে বের করে ওর হাতে তুলে দিলাম একটা সাদা রঙের জামা। আমি জানতাম সাদা রঙের জামা পেলে বুবাইয়ের সব রাগ জল হয়ে যাবে, আর আমার একটাই তো চাওয়া ছিল ওর মুখের ওই কিউট হাসিটা।
বুবাই জামাটা হাতে নিয়ে যখন একটু হাসলো, আমার মনে হলো আমার বুকের ওপর থেকে যেন একটা জগদল পাথর নেমে গেল। তখন কি আর জানতাম আমার কিনে দেয়া এই শুভ্র সাদা জামার মানুষটার মনটা কতটা কালো। আমি জানতাম না এই হাসি মুখ, এই খুনসুটি, এগুলো সব কিছু খুব তাড়াতাড়ি একটা দম বন্ধ করা অন্ধকারে তলিয়ে যেতে বসেছে। আমার জমানো টাকায় কেনা ওই ভালোবাসার উপহারগুলো যে আমার কাছে একদিন বিষাক্ত স্মৃতির মতো ফিরে আসবে, তা আমি গুণক্ষরেও টের পাইনি। সব গল্প রূপকথার মতো শেষ হয় না। কিছু গল্প মাঝপথে এমন এক দম বন্ধ করা অন্ধকারে তলিয়ে যায়, যেখান থেকে আর কোনোদিন আলোর দিশা পাওয়া যায় না। আমার আর বুবাইয়ের গল্পটা ঠিক সেভাবেই শেষ হওয়ার জন্য লেখা ছিল। আমাদের ওই রাত জাগা, টিফিন বেলা দেখা করার আর সাদা জামার মিষ্টি দিনগুলো ধীরে ধীরে ফিকে হতে শুরু করলো। বুবাই হঠাৎ একটা কাজে বেশ কিছুদিনের জন্য চট্টগ্রামের বাইরে গেল। প্রথম 2-1 দিন স্বাভাবিক থাকলেও তারপর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পেতে শুরু করলাম। যে ছেলেটা আমার একটা মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অনলাইন বসে থাকতো, তার মেসেজগুলো হঠাৎ করে বড্ড ছোট হতে শুরু করলো। একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি, এখন ভালো লাগছে না, এগুলো হয়ে দাঁড়ালো ওর নিত্যদিনের অজুহাত। আমার বুকের ভেতরটা এক অজানা আতঙ্কে কাঁপতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু কি ভুল সেটা ক্লাস 7-এর একটা ছোট্ট মেয়ের কাছে বুঝে ওঠা সম্ভব না। তারপর একদিন সেই সত্যিটা আমার সামনে এসে দাঁড়ালো, যেটা শোনার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। আমি জানতে পারলাম ওখানে গিয়ে বুবাই নতুন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে, অন্য কোনো একটা মেয়ের সাথে। সে এখন সেই একই কথাগুলো বলছে যেগুলো একসময় সে আমাকে বলতো। খবরটা শোনার পর আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল, নিঃশ্বাস আটকে আসছিল আমার। আমি পাগলের মতো ফোন করতে শুরু করলাম, মেসেজে ভরিয়ে দিলাম। ভেবেছিলাম ও হয়তো একবার অন্তত বলবে যে এগুলো সব মিথ্যা, কিন্তু না, উল্টো আমাকে এড়িয়ে যেতে শুরু করলো। আমাকে ওর জীবন থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার জন্য ও এবার নোংরা মিথ্যার আশ্রয় নিল। একদিন সরাসরি মুখের ওপর অত্যন্ত বিরক্ত হয়ে আমাকে বলল, আমার আর তোকে ভালো লাগে না, তুই প্লিজ আমার পিছু ছাড়। কথাটা শোনার পর আমার চোখের সামনে অন্ধকার হয়ে এসেছিল। আমি অঝরে কাঁদতে কাঁদতে ওকে বলেছিলাম, কেন তুমি এমন করছো উবাই? আমার কি দোষ ছিল? তুমি তো আমাকে ভালোবাসতে। আমি ওর কাছে ভিক্ষে চেয়েছিলাম আমাদের সম্পর্কটার জন্য। আমি বারবার বলেছিলাম আমি সব মেনে নেব, তুমি শুধু আমার সাথে কথা বলা বন্ধ করো না। কিন্তু ওর বুকে তখন নতুন প্রেমের নেশা। আমার চোখের জল ওর পাষাণের মতন মনটাকে একটু গলাতে পারল না। ওর মুখে একটাই কথা, একটাই অজুহাত, আমি আর তোর সাথে থাকতে চাই না, তোকে একদম ভালো লাগে না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ও মিথ্যা বলছে। ও শুধু নতুন সম্পর্কের জন্য আমার পুরনো হাতটা জোর করে ছাড়িয়ে দিতে চাইছে। এরপর এলো দোল উৎসব, চারিদিকে রঙের মেলা, বসন্তর হাওয়া। চণ্ডীপুরের রাস্তায় রাস্তায় আবির উড়ছে, সবাই হাসছে গাইছে, আর আমার ঘরের জানালার গ্রিল ধরে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। বুকের ভেতরটা শ্মশানের মতন খা খা করছিল। এই রঙের দিনে আমার জীবনের সব রং যেন কেউ কেড়ে নিয়েছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, মনকেও অনেক বুঝিয়ে আটকাতে পারিনি। ভেবেছিলাম আজ তো খুশির দিন, আজ হয়তো বুবাইয়ের মনটা একটু নরম হবে, ও হয়তো একটু হাসি মুখে কথা বলবে। সেই আশা বুকে নিয়ে আমি ফোনটা হাতে তুলে ওকে একটা মেসেজ করলাম। কিন্তু আমি তো জানতাম না বুবাই তখন নেশায় ডুবে আছে। ও প্রচুর ড্রিঙ্কস করেছিল। আমার মেসেজটা ওর ফোনে ঢোকার পর ও যে রিপ্লাইগুলো আমাকে পাঠিয়েছিল তা কোনোদিন কোনো মেয়ের পক্ষে ভোলা সম্ভব নয়। জঘন্য, নোংরা আর অশ্লীল ভাষায় ও আমাকে গালাগাল করলো। ওর প্রতিটা শব্দ যেন এক একটা জ্বলন্ত তীর হয়ে আমার বুকে এসে বাঁধল। ক্লাস 7-এর একটা মেয়ের পক্ষে এই ভাষাগুলো নেওয়া কতটা ভয়ঙ্কর তা ও একবারও ভাবল না। আমি ফোনটা বুকের কাছে চেপে ধরে মেঝেতে বসে পড়লাম। আমি আর কাঁদতেও পারছিলাম না, আমার চোখের জলও যেন শুকিয়ে গেছিল। শুধু মনে হচ্ছিল পৃথিবীটা এখনই দুভাগ হয়ে যাক আর আমি তার ভেতরে হারিয়ে যাই। সেই রঙের দিনেই আমার জীবনের সব রং চিরকালের জন্য মুছে গেল। যে চণ্ডীপুর হাই স্কুলের মাঠ, ওই পার্কের কোণ আর ওই সাদা জামাগুলো একদিন আমার সবচেয়ে সুন্দর স্মৃতি ছিল, সেগুলো হয়ে উঠল আমার সবথেকে বড় ক্ষত। বুবাই আমাকে শুধু ছেড়েই যায়নি, ও
ও আমার ভেতরের বিশ্বাস, ভালোবাসা আর শৈশবটাকেও খুন করে দিয়ে গেল। আমাদের সম্পর্কটা ওই নোংরা কথাগুলোর মাঝেই শেষ হয়ে গেল। শুধু থেকে গেলাম আমি, ক্লাস 7-এর এই বোকা মেয়েটা, যে একটা খারাপ ছেলেকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার চরম ভুল করেছিল, আর যার মাসুল তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। গল্পটা আজ এখানেই শেষ হলো। সত্যি বলতে কি, গল্পটা পড়ার সময় ইয়ার এই কষ্ট আমার নিজেরও ভিতরটা কেমন ভারী করে দিয়েছে। এত ছোট বয়সে একটা মেয়েকে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা ভেবেই খুব কষ্ট হয়। আর বোনু, তুই যেখানেই থাকিস ভালো থাকিস। এই খারাপ স্মৃতিগুলো ভুলে জীবনে অনেক বড় হ। তোর দাদা ভাইয়ের আশীর্বাদ সবসময় তোর সাথে আছে। বন্ধুরা, আজকের এই সত্যি ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে এরকম আরও গল্প আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহ দেয়। আর যদি গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। অনুভবের এই সুন্দর জার্নিতে সাথে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না। আপনাদের জীবনেও যদি এমন কোনো না বলা বা সত্যি গল্প থাকে যা আপনারা সবার সাথে শেয়ার করতে চান, তবে ডিসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে আমাকে পাঠাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অনুভবের পাতার নতুন পর্বে, নতুন কোনো গল্প নিয়ে। আজকের জন্য বিদায়।